জনাব আনিস আলমগীর, আমরা শুরুতেই একটা আহ, কিছুটা কি বলবো নেতিবাচক খবর বলেন অথবা দুঃখজনক খবর বলেন, সেটা দিয়ে শুরু করতে হুম, চাই। যে টিআইবি ওনারা একটা জরিপ করেছেন, যোগাযোগ বিভিন্ন সঙ্গে সঙ্গে কথা বলে দেখেছেন। এই জরিপটা বেসিক্যালি হুম, হয়েছে 2024-এর নভেম্বর থেকে 25-এর অক্টোবর পর্যন্ত, মানে পুরো সময়টা অন্তর্বর্তীকালীন সরকারের। এবং সেখানে তারা দেখিয়েছে এই সময়ে ঘুষি লেনদেন হয়েছে 12,633 কোটি টাকা। যে হুম, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তারা একটা ন্যায় নীতির শাসন প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব নিয়েছিল, দেশে একটা আইনের শাসন কায়েম করবে তারা, এবং তারা দেখিয়ে দিবে তারা কি সংস্কার করতে চায়, যা তারা নিজেদের মধ্যে বাস্তবায়ন করে দেখাবে। তাদের আমলেই এই যে দৃশ্যটি আমি বললো, কি বলবে না? কি বলার আছে? ইউনুস ফেরেস্তা হিসাবে এসেছিল, ফেরেস্তা কি জিনিসের আবার দেখিয়ে দিয়েছে পাবলিককে। যে টিএভি তার যে রিপোর্ট সেখানে বলছে যে 2023 সালে তারা আওয়ামী লীগ সরকার থাকতেও এরকম একটা জরিপ করেছিল। সেটার তুলনায় এই যে 25-এর এটাকে তারা কম্পেয়ার করেছে। কম্পেয়ার করতে গিয়ে তারা দেখাচ্ছে যে এ, দেশের বিভিন্ন সেবা খাতে, মানে যারা সেবা খাতে মানে সেবা গ্রহীতা যারা, তাদের মধ্যে 81% আপনার কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছে। যেটা 2023 সালে আওয়ামী লীগ আমলে ছিল 70.9%, মানে কি 71%, ধরেন 81 এবং 71%, তার মানে 10% আরো বেড়েছে। এবং সবচেয়ে বেশি দুর্নীতি তারা দেখিয়েছে পাসপোর্ট উত্তোলনের ক্ষেত্রে বা পাসপোর্ট খাতে। এবং এটা বেড়ে দাঁড়িয়েছে যাতে এটা এই যে ইয়েটা 2023 সালের ঘুষের শিকার যারা হয়েছিলেন তাদের মধ্যে হচ্ছে 50.8% সেবাগ্রহীতা, যা 2025 সালে দাঁড়িয়েছে 63%। তার মানে এখানেও দেখেন 13-14 মতো বেড়েছে, 13 তো বাড়ছেই। তো এইগুলো নিয়ে পাবলিকের মাথার মধ্যে তো এখন ঢুকেছে যে ইউনুস কি শাসন আমাদেরকে দিয়ে গিয়েছিল, যে তার লোকজন যেটা আমরা যাদের তাদের কাছে যেটা আশা করেছিলাম যে তারা একটা এমন একটা সহি সমাজ আমাদেরকে উপহার দেবে যেখান দিয়ে মানুষ একটা দৃষ্টান্তমূলক হতে পারে, যে নির্বাচিত সরকারগুলো আমাদেরকে যেভাবে দলীয় করণের শিকার হই, আবার আমরা সেবা খাতেও সেখানেও নানা রকম দুর্নীতি থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তার কোনো খায়েশ নাই অন্য কিছু, তার সরকারের আমলে পরিস্থিতি আরো বেশি খারাপ ছিল। এবং সেখানে শুধু কথার কথাই বলেছে ইউনুস, সেখানে ব্যক্তিগতভাবে বা তার সরকার এমন কোনো পদক্ষেপ নেয় নাই যে যেখানে এগুলো প্রিভেন্ট হতে পারে এবং এই দুর্নীতি কমতে পারে। বরং তার সরকারের বিভিন্ন ব্যক্তি দুর্নীতিতে আশ্রয় নিয়েছিল। এখন পত্রপত্রিকায় বেরোচ্ছে ইউনুস স্বয়ং দুর্নীতিতে আশ্রয় নিয়েছিল। নিজের যে দুর্নীতির মামলাগুলো ছিল সেগুলো সে সেগুলো সে খারিজ করে দিয়েছে। এবং তার তার বিরুদ্ধে করের যে মামলা ছিল সেটা খারিজ করে দিয়েছে। এবং যে বিভিন্ন আর্থিক লাভবান যেগুলো হয়েছে সেগুলো তো এর মধ্যে পত্রিকায় এসেছে, নতুন করে কিছু বলার নাই। তার মানে এটা একটা প্রতিষ্ঠিত হলে যে বড় বড় কথা বলে শুধু ক্ষমতা দখল করলে হয় না বা ক্ষমতায় আসলে হয় না, এই যে সরকার পরিচালনা যে একটা কঠিন বাস্তবতা সেটাও জানতে হয়। এবং এই সমস্ত আনাড়ি লোকজনকে দিয়ে কখনো সরকার পরিচালিত মানে চলতে পারে না। মানে এই যে আপনি বললেন যে সরকার পরিচালনা যে কতটা কঠিন, এটা হয়তো হ্যাঁ, উনি দায়িত্ব নিয়ে এসে বুঝেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, কঠিন তো তখনই মনে হবে যখন নাকি কেউ ভালোভাবে সরকার চালাতে চাইবে। কিন্তু ওনারা হুম। কি সরকারটাকে ভালোভাবে চালানোর কোনো চেষ্টা কি ওনাদের মধ্যে ছিল, নাকি ওনারা নিজেরাই এর সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন? না, তাদের কোনো চেষ্টা ছিল না, তাদের একটাই চেষ্টা ছিল আওয়ামী লীগকে নিঃশেষ করো। আওয়ামী লীগকে নিঃশেষ করো, জামাতকে প্রতিষ্ঠিত করো, এনসিপি কে প্রতিষ্ঠিত করো, এটাই ছিল তাদের লক্ষ্য। দেশের জনগণের কি কল্যাণ হচ্ছে সেটা তাদের কোনো কোনো বিষয় ছিল না। আওয়ামী লীগকে দুর্নীতির প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে সে দেখা গেল যে সে নিজেই দুর্নীতির প্রতীক হিসাবে এখন বাংলাদেশের শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছে। তার থেকে নিকৃষ্ট শাসন এখন কেউ দিয়েছে বলে এখন আর বলা হয় না, এবং এরশাদ থেকেও খারাপ শাসন দিয়ে গেছে। আসলে
শেখ হাসিনার সঙ্গে তুলনা করলে তো অবশ্যই খারাপ ছিল, সেটা পরিসংখ্যানই বলতেছে। সো বিশ্বমঞ্চে এই যে সাধু ভাবমূর্তি ইউনূস ধরে নিয়েছিল যে বাস্তবে যে এই মানে ব্যবস্থাটা বদলানো যে কত কঠিন পরীক্ষা, যে সেটা সে মানে প্রমাণ দিয়েছে আর কি, যে সে যে কতটা ব্যর্থ, এবং সে প্রশ্নগুলো এখন উঠতেই পারে। জি। আমরা আরো কিন্তু লক্ষ্য করেছি যে এই জিনিসটা আমি একটু জানতেই চাই, আমার কাছে আমি নিজে কনফিউজ যে এই যে এত দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আছে এবং যারা দুর্নীতি করেছে বলে আমরাও বিভিন্ন সময় আলোচনা করেছি, তাদের সেই দুর্নীতির কোনো বিচারের উদ্যোগ কিন্তু কেউ নিচ্ছে না। এবং এই সরকারের এমন আমরা দেখছি আদালতেও যা যে দু একটা বিচারের জন্য দুজন করেছে মামলা হিসাবে গৃহীত হয়নি। তো যদি বিচার না হয় তাহলে এটা কি উদাহরণ তৈরি করবে? এটা উদাহরণ তৈরি করবে যে মানুষ বুঝে নেবে যে ইউনূসকে ওয়াকওভার দেওয়া হয়েছে, ইউনূসের সাথে এমন কোনো আন্ডার টেবিল ডিল হয়েছে এই সরকারের, যাতে করে তারা তাকে ছাড় দিচ্ছে, তার সাংবাদিকদের ছাড় দিচ্ছে। এটা তো এটা তো প্রতিষ্ঠিত। ইউনূস এসেছিল ওর কার্যক্রমে জামাতকে প্রতিষ্ঠিত করা, মুক্তিযুদ্ধকে ধ্বংস করা, অর্থনৈতিকভাবে লাভবান হওয়া, এবং দেশটাকে আমেরিকার হাতে তুলে দিয়ে যাওয়া। এগুলো তার নীল নকশা অনুযায়ী সে খুবই সফল হয়েছে। এবং এই সফলতার পিছনে বর্তমান সরকারের সাথে তার কি ডিল হয়েছে সেটা তো কেউ জানে না। এই যে ফেব্রুয়ারিতে গিয়ে যে ইয়েতে যুক্তরাজ্যে গিয়ে তারেক রহমানের সঙ্গে তার কোন গোপন চুক্তি হয়েছে, কোন ক্ষমতা বলে আপনার আহ, তার পররাষ্ট্রমন্ত্রী এখন আগের জনেই থাকে। হ্যাঁ, তো সবকিছু নিয়ে মানুষের মধ্যে তো একটা ধূম্রজল আছে, কিন্তু সেটা তারাই ক্লিয়ার করবে। কিন্তু এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, ইউনূসের প্রশাসন যেভাবে চলছিল, এই প্রশাসন যে খুব ভিন্ন কিছু করছে তা না। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসছে, জামাতি কিছু লোককে পরিবর্তন করে অন্য কাউকে দিচ্ছে, কিন্তু ইউনূসের লোকগুলো তো ঠিক মতোই বহাল তবিয়তে আছে। যত অথর্ব যেখানে যে যে আছে তাকে সেখানে রেখে দিয়েছে। জি। আমরা দেখেছি আপনি যে এই পররাষ্ট্রমন্ত্রীর কথা বললেন, আমরা দেখলাম যে এই পররাষ্ট্রনীতি আমাদের যেটা, সেখানে আমরা এবার প্রথমে আমাদের প্রধানমন্ত্রীর প্রথম যে সফরটা হলো সেটা হ্যাঁ। মালয়েশিয়া হয়ে চীনে গেল। এবং হুম। চীনে যাওয়ার ফলে আমাদের যে আঞ্চলিক যে ভূ রাজনৈতিক যে হুম। মানে আঞ্চলিক রাজনীতি, এখানে কি হ্যাঁ, কিছুটা পরিবর্তন অথবা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? অথবা চীন থেকেই বা আমরা কি পেলাম? চীন থেকে কি পেলাম এখনো পর্যন্ত আমরা বড় ধরনের ক্লিয়ার আমরা হতে পারি নাই। সে অর্থে যদি বলতে যাই যে পাওয়ার অর্থ যদি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট যদি আমরা মনে করি যে চীন দিয়েছে, সে অর্থে সেটা এখনো প্রকাশিত না। কতজন চীনা বিজনেসম্যান বাংলাদেশে আসতে চায়, তারা রিলোকেশনের কথা বলেছে, তাদের কিছু কিছু ফ্যাক্টরি বা বাংলাদেশের সাথে তাদের আগ্রহ প্রকাশ করেছে যখন প্রধানমন্ত্রী তাদের সাথে সেখানে বৈঠক করেছিল। এবং বাংলাদেশ তো তাদের জন্য অলরেডি আনোয়ারাতে একটা ইকোনমিক জোন তৈরি করেছে। এবারে সফরে এই আরেকটা জোনের কথা উঠে এসেছে, সেটা হচ্ছে যে মোংলায় একটা ইকোনমিক জোন করা। এটা ইন্ডিয়াকে দিয়েছিল বিগত শেখ হাসিনা সরকার, কিন্তু ইন্ডিয়া যথাসময়ে এটা ঠিক মতো করতে পারেনি, কিংবা ইন্ডিয়াকে পছন্দ নয় সেজন্য হতে পারে ইউনূস এটা বাতিল করেছে। এখন সেখানে জাপান চায়নাকে আমন্ত্রণ জানানো হয়েছে। চায়না সেটা কি করে এখনো আমরা জানি না। এই বৈঠকে আমরা যদি খেয়াল করে দেখি দেখি যে ইনভেস্টমেন্টের সেটা সরাসরি কোনো আসে নাই। সহযোগিতার ক্ষেত্রটাও ক্লিয়ার হয়নি কত কত দিচ্ছে। এর আগে চাইনিজ প্রেসিডেন্ট যখন বাংলাদেশ সফর করেছিলেন তখন 27 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের কথা উঠেছিল। সেই দীর্ঘ মনে হয় 10 বছর হয়ে গেছে উনি এসেছিলেন যে। তো মাত্র সাত 7 বিলিয়ন বা 7.5 বিলিয়নের মতো ইনভেস্টমেন্ট হয়েছে। এবং যেগুলো ইনভেস্ট হয়েছে খুবই ধীর গতি, মানে চাইনিজ ইনভেস্টমেন্ট গুলো। বাংলাদেশের তরফ থেকে তো বারবার বলা হচ্ছে যে যাতে ইনভেস্টমেন্ট দ্রুত হয় এবং আরো বাড়ে। আর আর যে ঋণ সুবিধা যেটা আছে, ঋণের হার, সেই সরি এটা কি বলে সুদের হার, সেটা যাতে একটু কমে। এবং
আহ, বাংলাদেশ ঋণ পরিশোধ করার ক্ষেত্রে টেনিউরটা যাতে আরো বাড়ে। তো এই সমস্ত বিষয়গুলো এবারও আলোচনা হয়েছে এবং 13টা সমঝোতা স্বাক্ষর হয়েছে বাংলাদেশ এবং চীনের মধ্যে। তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ছিল। আর আহ প্রতিরক্ষা বিষয়ে কথা বলেছে যে সামনে তারা একটা আলোচনা করে একটা আউটলাইন তৈরি করবে, কোন কোন বিষয়গুলোতে তারা সহযোগিতা করতে পারে, একটা ওয়ার্ক ফ্রেম তৈরি করবে যেটা তাদের ভাষায়। আর যথারীতি রীতি বাংলাদেশ তাইওয়ান ইস্যুতে একমত হয়েছে। বাংলাদেশের সবসময় এক চীন নীতির বিশ্বাসী, তাইওয়ানকে বাংলাদেশ ওন করে না। তারপর আর যে বিষয়গুলো আছে, রোহিঙ্গা একটা বড় ইস্যু। এই রোহিঙ্গা ইস্যুর আমি কোনো বড় ধরনের সমাধান এখানে এই আলোচনায় এসে দেখি নাই। সেই গতানুগতিক একই কথা যে মায়ানমারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। এই সহযোগিতার প্রতিশ্রুতি চায়না বহু আগে থেকে আমাদেরকে দিয়েছে, কিন্তু সেটা তারা রাখে নাই। তারা মধ্যস্থতাকারী হিসাবে খুবই অসৎ এবং তারা বরাবরই মায়ানমারের পক্ষ নিয়ে আছে। এবং বাংলাদেশের সাথে তাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে যে সীমান্তে আমাদের মায়ানমারের সঙ্গে অনেক জায়গায় মাইন পোতা আছে। সেগুলা নিয়ে আমরা একটা জানি সহযোগিতা চাওয়া উচিত ছিল বা চেয়েছে হয়তো। আমি জানি না এটা নিয়ে কি করেছে তারা। তার সীমান্ত রোহিঙ্গা ইস্যু যেহেতু বড় ইস্যু, রোহিঙ্গাদের আহ, এটা সমাধান হওয়া আমাদের জন্য এসেনশিয়াল। আর সবচেয়ে বড় ধরনের একটা ব্রেকিং হচ্ছে যে চাইনার তরফ থেকে আমাদের সঙ্গে বাংলাদেশ, মায়ানমার এবং চায়না একটা ইকোনমিক ডোর দাবি করা হয়েছে। তারা চেয়েছে যে আমাদের তিন দেশের মধ্যে যাতে একটা ইকোনমিক ডোর তৈরি করা হয়, যাতে করে বাংলাদেশের সাথে চায়না সরাসরি বিজনেস হয়। এবং সরাসরি বিজনেস মানে অবশ্যই সেটা মায়ানমারের সাথে বাংলাদেশের ইকোনমিক ডোর যদি তৈরি হয় সেটা কার্যকর হবে। কিন্তু এই ইকোনমিক ডোর নিয়ে, করিডোর দেওয়া নিয়ে, ডোর মানে করিডোর দেওয়া, এই করিডোর দেওয়া নিয়ে এর আগেও বহুবার কথা হয়েছিল। খালেদা জিয়ার সরকার যখন আগে ছিল 2001 সালে, তখনও আপনার লুকিস্ট পলিসির অংশ হিসাবে বাংলাদেশ চেয়েছিল একটা ইকোনমিক এই করিডোর এখানে তৈরি করার জন্য, তার সাথে যাতে করে কুনমিনের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ হয়, এবং কারণ সেটা সবচেয়ে কাছের হয়। কিন্তু ওই উদ্যোগ আর মানে আলোর মুখ দেখেনি। এবার কতটা আলোর মুখ দেখবে আমি জানি না, কারণ চায়না নিজেরাই প্রস্তাব করেছে। আবার বাংলাদেশের তরফ থেকে এখনো এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলা হয়নি। তো এগুলোই হচ্ছে মূল বিষয় ছিল। আর বাংলাদেশের তিস্তার ইস্যুতে তারা তো সহযোগিতার কথা বলেছে। তারা অলরেডি এটাকে কি বলে, গ্রাউন্ডে পরীক্ষা করা যে বিষয়টা সেটা করেছে। এখন সহযোগিতা কতটা আশা করা যায় জানি না। শুধু তিস্তা নয়, তিস্তা সহ অন্যান্য আহ নদীর ক্ষেত্র, আহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করার কথা বলা হয়েছে। তিস্তার ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ সেটা ফারাক্কার নিচে। এবং এটা এটা নিয়ে বাংলাদেশ একটা বড় ধরনের স্বপ্ন দেখছে যে এরকম একটা বড় প্রজেক্ট যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশের বহু অঞ্চল আপনার আহ শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে, পাশাপাশি কৃষিক্ষেত্রে একটা বিপ্লব আসবে। জি। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আমি একটা ঠিক পলিটিক্স অথবা এই ধরনের ঘটনার বাইরে অনেকটা ব্যক্তিগত একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যে এই বিশ্বকাপটা এখন মোটামুটি চলছে। আমার ধারণা রাত জেগে আপনিও খেলা দেখছেন কিনা জানি না। টাইমিংটা আমাদের জন্য খুবই একটা হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও এই বিশ্বকাপ এখন পর্যন্ত যা দেখছেন, প্রথম পর্যায়ের খেলা প্রায় শেষ, গ্রুপ পর্যায়ের খেলা। আমার দুটো প্রশ্ন আপনার কাছে যে কেমন লাগছে, এবং আপনার কোনো ফেভারিট দল আছে কিনা, সেই দলের পারফরমেন্স নিয়ে কিছু বলবেন। আমি ভেরি ফ্র্যাঙ্কলি আমি খুব সিরিয়াসলি খেলা দেখছি না এই জন্য যে টাইমটা খুবই মানে উল্টাপাল্টা। এইটা হয়তো গ্রুপ পর্বের খেলা শেষ হলে পরবর্তী পর্যায়গুলো দেখতে পারবো। আর আমার এমবাপ্পে খুব পছন্দের, একটা ইয়াং তেজি প্লেয়ার। তো এমবাপ্পের জন্য আমি চায়নাকে, ফ্রান্সকে সাপোর্ট করছিলাম গত বছর থেকে। আর এর আগে আমি জার্মানিকে সাপোর্ট করেছিলাম 3 বার। জার্মানিও ভালো করেছে। আর তার অনেক আগে যখন স্টুডেন্ট লাইফে ছিলাম বা তারও পরে ব্রাজিলকে সাপোর্ট করতাম।
তো ব্রাজিল আমাকে খুব হতাশ করেছে। আমি ব্রাজিলকে নিয়ে এখন আর, মানে নেইমার ভালো খেলে, সেটা একটা ভালো বিষয়, কিন্তু আমি ব্রাজিলকে এখন আর ওইভাবে মানে ইয়ে করি না। মনের গহীনে একটা টান আছে, কিন্তু ওইভাবে আর প্রিয় দল নয় এখন। প্রিয় দল বলতে কোনোটাই না। তবে এমবাপ্পের জন্য ফ্রান্সের প্রতি আমার একটু ভালোবাসা জন্মেছে। আর আর যে যে ধরুন ব্রাজিল হলে আর্জেন্টিনার ভালো খেলায় যাদের মন জ্বলে, আমার ওইরকম জ্বলে না। মজা করি, কিন্তু তার মানে এ নয় যে আমি আর্জেন্টিনার বিরোধী। আমি আর্জেন্টিনা, মেসির সাথে তো কারো তুলনায় হয় না। সো রাইট। এবং বাংলাদেশের লোকজনও এত ক্রেজি মেসির খেলার জন্য। তো সেদিক থেকে আমার মনে হয় যে আহ, বাংলাদেশে তো দুই পার্টি হয়ে আছে অলরেডি। আমার পার্টি হয়তো মেসি, ইয়ে, এমবাপ্পের পার্টি বোধহয় হয়তো কম আছে। তারপর আমি চাই যে ফ্রান্স এবার বিশ্বকাপটা জিতুক। আর বাংলাদেশের বেশিরভাগ লোক যেহেতু আর্জেন্টিনাকে চাচ্ছে, আহ, তারাও, এবং আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটাও যদি সফল হয়, মোট কথা হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, এই চার দলের মধ্যে যদি যে কেউ জিতে আমি খুশি হব। ইভেন পর্তুগাল জিতলেও খুশি, কারণ CR7 তার শেষ বেলায় যদি একটা কাপ নিতে পারে, তার হুম। জন্য একটা গৌরবের হবে। এর বাইরে না, এর বাইরে অন্য দলগুলোর খেলা ওইভাবে আগ্রহী না আমি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা অনেক কিছু শুনলেন আনিস আলমগীরের কাছে। রাজনীতি নিয়ে শুনলেন, আমাদের কূটনীতি নিয়ে শুনলেন, এবং ওনার এক সময়কার ওনার বড় ভাই, ওনার এলাকার বড় ভাই ডক্টর ইউনূস সম্পর্কেও শুনলেন। আপনাদের কেমন লাগলো জানাবেন। বিশ্বকাপে ফুটবল দেখেন, রাত জেগে দেখেন। আমিও রাত জেগে দেখতে যাই, একটু ঝামেলা পড়ে যায়, সকালে ঝিমুনি আসে, তারপর দেখছি, কারণ আমাদের বিনোদন তো আসলে এখানেই। পানি সম্পদ আহ, মন্ত্রীকে যে জরুরি ভিত্তিকে জয়েন করতে বলছেন তার সফরে, এটা একটা গুরুত্ব বহন করে। এবং আমরা অনেক আগে থেকে শুনে আসছি যে কয়েকটা বিষয় নিয়ে চীনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর আলোচনার কথা আছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টা। আর একটা আছে নদী ব্যবস্থার কথাও আছে। এগুলি এইসব বিষয়গুলি আছে। তাছাড়া তো আপনার এই ব্যবসা বাণিজ্য অন্যান্য প্রজেক্টের বিষয়গুলিও আছে। তাই পানি সম্পদ মন্ত্রীকে ডেকে নেওয়া মানেই হচ্ছে তিস্তা নিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এবং ওই সাথে হয়তো অন্যান্য নদীর বিষয়েও, নদী ব্যবস্থা নিয়েও আলোচনা হতে পারে। তিস্তায় আসলে যে পরিকল্পনাটা নেওয়া হয়েছিল, তিস্তা ব্যারেজ করবে মহাপরিকল্পনা, এর আগেও আমরা শুনেছিলাম যে চীন এটা নিয়ে কাজ করবে, এবং আমরা এমনও শুনেছিলাম যে সেই কাজটা যখন চীনকে দেওয়া হবে নাকি ভারতকে দেওয়া হবে, এটা নিয়ে আমাদের এক ধরনের দোটানা চলছিল। শেখ হাসিনার আমলে, শাসন আমলের শেষ দিকে আমরা শুনেছিলাম যে নাকি ভারতকে দেওয়া হবে, ভারত করে দেবে। আসলে এই পরিকল্পনাটা কি ছিল? এটা হলে আমাদের কি লাভ হতো? চীন যেভাবে করতে চাচ্ছিল তার সঙ্গে ভারত যেভাবে করতে চাচ্ছিল, এর মধ্যে কোনো কি বিরোধ আছে কিনা? তাহলে একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করা দরকার। আমাদের যে তিস্তা নদী একটা গুরুত্বপূর্ণ নদী, যেটা সিকিমে 22,000 ফিট উপরে আহ পর্বত থেকে ওটার উৎপত্তি। এটা সিকিম, তারপরে পশ্চিম বাংলার কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এসব দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের এই নীলফামারীতে এটা প্রবেশ করে। এই হচ্ছে, কিন্তু এই জলপাইগুড়িতে, দার্জিলিং এর কাছাকাছি, এইখানে একটা পশ্চিমবাংলা মানে ভারত সরকার একটা বাঁধ দিয়েছে, যেটাকে নাম বলা হয় গজলডাবা বাঁধ। কিন্তু এই নদীটার আরো উজানে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র, জল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। ওইগুলো রান অব দি রিভার, এবং কিছু কিছু পানি তো সেচের জন্য তারা নিয়েই যায়। কিন্তু গজলডোবাটা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে গেছে। এখানে এরা বলে 80%, 85%, 90% পানি তারা ডাইভার্ট করে শুষ্ক মৌসুমে, গ্রীষ্ম, বর্ষাকালে না। বর্ষাকালে পানি বেশি, শুষ্ক মৌসুমে তারা ডাইভার্ট করে নিয়ে যায়, অ্যাকচুয়ালি সবই নিয়ে যায়। যার ফলে বাংলাদেশের যে 115 কিলোমিটার তিস্তা নদী, এখানে
পানি থাকে না শুষ্ক মৌসুমে, কোনো বছর থাকে সামান্য কিছু। এটাই হইতেছে মূল ব্যাকগ্রাউন্ড। এর সাথে আরেকটা বিষয় এসে যোগ হয়েছে যে পশ্চিমবাংলার সরকার সম্প্রতি যে বাজেট ঘোষণা করেছে, সে বাজেটে কিন্তু 11,000 কোটি রুপি তারা বরাদ্দ করছে যে তিস্তা প্রজেক্টের জন্য। এইখানে যেটা আমরা জানতে পারলাম যে এই গজলডোবার আগে যে দুইটা ক্যানাল আছে, দুই পাশে দুইটা ক্যানাল, এটা দিয়ে তো পানি তারা নিয়ে যায়, এর উপরেও আরো দুইটা ক্যানাল করতে চাচ্ছে। অর্থাৎ তারা সেচের যে তাদের যে 9 লক্ষ হেক্টর জমিতে তারা সেচ দেয়, এটাকে আরো বেশি এক্সপ্যান্ড করতে চাচ্ছে। এখন যদি এটা তারা করে, তাহলে আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি। আমরা কোনো পানি এখনই পাই না, কোনো পানি আমরা পাবো না শুষ্ক মৌসুমে। সেইটার পরিপ্রেক্ষিতে একটা পরিকল্পনা নিতে চাচ্ছে যাতে বর্ষাকালে যে পানি আসে এটা ধরে রেখে গ্রীষ্মকালে শুষ্ক মৌসুমে ব্যবহার করা যায় কিনা। এটাই হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, অর্থাৎ ভারতের উপর নির্ভরতা কমিয়ে আনার একটা প্রচেষ্টা। এখন যেসব কথা বলা হয় যে তিস্তার পরিকল্পনা সব রেডি, টাকা দিলেই হয়ে যাবে বা একটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের চুক্তি হবে, এটা কিন্তু সঠিক না। তিস্তার যে পরিকল্পনার কথা বলা হয় যে পাওয়ার কনস্ট্রাকশন, একটা চায়না পাওয়ার বলে একটা কোম্পানি আছে, বিশাল কোম্পানি। এই কোম্পানি একটা কনসেপ্ট পেপার, ধারণা পত্র এবং তার একটা ভিডিও তারা তৈরি করছে, একটা 3D ভিডিও তারা তৈরি করে ওইটাকেই বলা হচ্ছে ওইভাবেই হবে। কিন্তু ডিটেল যে হাইড্রোলজিক্যাল সার্ভে, সেডিমেন্টেশন সার্ভে, টপোগ্রাফি সার্ভে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডিজ, অনেক কিছু লাগে, যেমন স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এই ধরনের যত কিছু আছে, ফিজিবিলিটি, প্রি ফিজিবিলিটি, এগুলি কিন্তু খুব একটা করা হয় নাই, সামান্য কিছু হয়তো করা হয়েছে। এইটাই এখন করতে হবে। এইটা করে তারপরে আপনার কত টাকা লাগবে, কিভাবে হবে, এগুলি নিয়ে আলোচনা হবে। সুতরাং যদি এই আলোচনাটা হয়, এখানে ডেফিনেট আলোচনা উঠবে, এবং চীনের সাথে যদি চীনকে দিয়ে এই প্রজেক্টটা করতে হয়, তাহলে স্টাডি করা এইসব বিষয়েই তারা চুক্তি করবেন কিংবা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করবেন, এটাই আমার ধারণা। মানে আপনি বলতে চাচ্ছেন যদি এই সফরে আলোচনা উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়, তারপরেও এই কাজ শুরু হতে হতে আরো সময় লাগবে। কাজ শুরু হতে তো আরো কমপক্ষে 2-3 বছর লাগবে, মিনিমাম 2 বছর লাগবে তো স্টাডি করতে। তারপরে ডিজাইন করে ঠোরে একনেকে পাশ করে ফাইন্যান্স হয়তো চায়নায় দিল। এটা যে সহসা কালকেই শুরু হয়ে যাবে তা কিন্তু না। যেটা পদ্মা ব্যারাজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সকল ধরনের স্টাডি কিন্তু অনেক আগে থেকে করা হয়েছে। এই আমাদের যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারপর ওয়ারপো, এরা বিদেশি কোম্পানির সহযোগিতায়, এক্সপার্টদের সহযোগিতায় ওইসব স্টাডি করে একটা নকশা কিন্তু তারা করছেন, একটা ইঞ্জিনিয়ারিং নকশা তারা করছেন, এবং ওইটার উপর ভিত্তি করেই কিন্তু একনেকে এই প্রজেক্টটাকে পাস করানো হয়েছে। সেই ক্ষেত্রে পদ্মা ব্যারেজের কাজটা অনেক আগানো আছে, তিস্তার কাজটা আগায় নাই। তিস্তার কাজটা না আগানোর একটা কারণ হতে পারে যে এটা সবসময় ভারত এখানে এক ধরনের পরোক্ষ বা প্রত্যক্ষ বিরোধিতা করে আসছে। যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে চায়নার সহযোগিতা করতে চাইলেন, তখন ভারত বলল যে না, এর সাথে আমরাও জড়িত থাকবো, আমাদেরও এক্সপার্টের সাথে জড়িত থাকতে হবে। এই ধরনের নানাবিধ মানে গোলমাল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই কিন্তু শেষ পর্যন্ত এটা আগায় নাই। কিন্তু এটা আমাদের জীবন মরণের সমস্যা। আমাদেরকে এই তিস্তার পানি ধরে রেখে হোক বা ভারতের সাথে আরো বেশি দর কষাকষি করে হোক, যেভাবেই হোক পানির একটা ব্যবস্থা আমাদের করতে হবে। তা না হলে ওই যে ডিস্ট্রিক্ট গুলি, এই যে আপনার রংপুরের ডিভিশনের, এইগুলির ইকোলজি ধ্বংস হয়ে যাচ্ছে, কৃষি হতে পারছে না, বায়োডাইভার্সিটি ড্যামেজ হচ্ছে। এটা একটা জরুরি সমস্যা, একটা মানবিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওই অঞ্চলের জন্য। আচ্ছা, একটা জিনিস, এই আপনার যেটা পদ্মা ব্যারেজ যেটা বলা হচ্ছে আর কি, পদ্মা ব্যারেজ তো অনেক অর্থনৈতিক ইনভলভমেন্টের ব্যাপার আছে এখানে। তো এই পদ্মা ব্যারেজ নিয়েও কিন্তু নানা ধরনের মানে আপনার ভিন্ন মত আমরা শুনতে পাচ্ছি। কদিন আগে আমার
এই অনুষ্ঠানে আমাদের আরেকজন অতিথি উনি বলছিলেন যে পদ্মা ব্যারেজ যদি হয় সেটা নাকি আমাদের আপনার ইকোলজিক্যাল নানা রকম প্রবলেম তৈরি করতে পারে। মোহনার দিকে বেশ কিছু জনপদ নাকি ভেসে যেতে পারে। পলির প্রবাহ কমে গেলে সেই সমস্ত পানির তখন বেগ বেড়ে যায়, এবং বেগ বেড়ে গেলে এগুলো হতে পারে। এই ধরনের যে কথাগুলি বলা হচ্ছে, এই কথাগুলো কতটুকু আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়? না, এখানে আপনি সেই প্রোগ্রামটা আমি দেখেছি সেখানে যে ভদ্রলোক বলছেন এটার খুব একটা ভ্যালিডিটি নাই। বলছেন যে সেডিমেন্ট যাবে না, সব সেডিমেন্ট আটকা পড়ে থাকবে। অ্যাকচুয়ালি সেডিমেন্টের বিষয়টা, যদিও হাইড্রোলজিস্ট না, আমি সাধারণ একজন বায়োলজিক্যাল সায়েন্সের লোক, ইকোলজির লোক, সেডিমেন্ট আপনার 20% সেডিমেন্ট কিন্তু ফারাক্কার উজানে থেকে যায়। আমরা যে নর্মাল সেডিমেন্ট আসার কথা তার 20% সেই থেকে যায়, যেহেতু ওইখানে পানি কিছুটা স্লো ডাউন হয়। আর তারপরে যে পানিটা আসে সেই পানিটা আপনার সেই পানিটা আমাদের এখানে সেডিমেন্ট নিয়ে যাবে একেবারে মোহনা পর্যন্ত, মেঘনার মোহনা পর্যন্ত চলে যাবে, এটাই কথা। কিন্তু পদ্মা ব্যারেজ যদি হয় সব সেডিমেন্ট তো এখানে আটকা পড়বে না কেন? আপনার পদ্মা ব্যারেজ হচ্ছে যে এখানে পানি স্টোর করা হবে। পানি তারা স্টোর করবে যতদূর আমি জানি, যখন পানি কমা ধরে, আমরা বলি গ্রামে বলে টান দেয়, যখন কমা শুরু করে অক্টোবর নভেম্বরে, সেই সময় তারা পানিটা ধরবে। কিন্তু সেডিমেন্টটা আসে কিন্তু জুন জুলাই আগস্ট, ওই সময় বেশি সেডিমেন্ট আসে। আর একটা বিষয় হলো যে পানিটা ধরে রাখা হবে বর্ষার সময়। টোটাল পানি পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্র এই বেসিনে সারা বছর যে পানি আসে তার পরিমাণ হচ্ছে আপনার 1100 বিলিয়ন কিউবিক মিটার থেকে 1200 কিউবিক 1200 বিলিয়ন কিউবিক মিটার, অর্থাৎ ও প্রচুর পানি আসে। এখন সেই পানির থেকে যদি আপনি 3 বিসিএম বিলিয়ন কিউবিক মিটার পানি রাখেন, লেস দেন 0.3% কম। যার ফলে এখানে যে ওইখানে সেডিমেন্ট ঘাটতি হবে, সারা দক্ষিণবঙ্গ ডুবে যাবে ইত্যাদি ইত্যাদি, এগুলি এগুলি হলো আপনার এটার কোনো সাইন্টিফিক ভিত্তি আছে বলে আমার জানা নাই। এটা এটা কেউ বলতে পারবে না যে একেবারে এটা করার জন্য দক্ষিণবঙ্গ ভেঙে যাবে, এই ধরনের কথা একজনে বললেন, শুনলাম। আর তবে সেডিমেন্ট ঘাটতি হওয়ার সম্ভাবনা খুব কম। আর এখানে যে পলি পরে একেবারে নদীর তলদেশ পাংশার উপর থেকে রাজশাহী পর্যন্ত তলদেশ অনেক উঁচা হয়ে যাবে, সেটারও নাই। কারণ ওই সময় নর্মাল ফ্লো থাকবে, কারণ তখন তো পানি আটকানো হবে না। আবার তাছাড়া এরা বেশ কিছু আন্ডার সুইচ করছে, অর্থাৎ নিচের দিকে পানিটাকে ছাড়ার ফলে যে পলিটা আপনার ডাউন স্ট্রিমে জমা হবে সেটাও কিন্তু আপনার ফ্লাশ আউট হয়ে যাবে। ওইখান থেকে যে রাজবাড়ী থেকে গোয়ালন্দ কত 13-14 কিলোমিটার, এখানে যে যমুনার পানিটা তো ওখানে ব্যাপক পানি, ও পানি ইনভার্স ফ্লো এদিকে হতে পারে। সুতরাং এইটা খুব যে বিশাল কোনো সমস্যা হবে এটা কিন্তু আমার সাধারণ একজন মানুষ হিসেবে, এই নদী কিছু কাজ করছে তার থেকে আমার এটা ধারণা হয় না। এটা বেশ এক্সাজারেটেড করা হচ্ছে। মানে আমি আবার একটু আমার মতো করে বোঝার চেষ্টা করি। হয়তো এক্সপার্ট মানুষ, আমাদের আমি সহ আমার দর্শকদের অনেকে হয়তো অনেক কিছু টেকনিক্যাল বিষয়গুলো বুঝি না আমরা। আমি আরেকটু আপনার কাছে ক্লিয়ার হতে চাই। এই যে ব্যারেজ যেটা তৈরি করা হচ্ছে পদ্মা অথবা তিস্তা, এটার মূল তত্ত্বটা হচ্ছে যে বর্ষাকালে যখন প্রচুর পানি আসে তখন সেই পানিটাকে আমি পার্শ্ববর্তী একটা রিজার্ভারের মতো করে সেখানে পানিটাকে ধরে রাখবো, এবং সেটা বিশাল একটা হবে। এবং সেই ধরে রাখার পর শুকনো মৌসুমে যখন ভারত আমাদের পানি বন্ধ করে দেবে অথবা কমিয়ে দিবে, তখন আমার এই ধরে রাখা পানিটা আমি ব্যবহার করব আমাদের কৃষিকাজে, সেচ কাজে, অথবা অন্য ব্যবহার, নদীতে যে স্বাভাবিক ব্যবহার হয় সেখানে ব্যবহার করব। এই তো মূল তত্ত্বটা, নাকি? এখানে একটুই আছে, ঠিক আছে তত্ত্বটা। তবে পানিটা পাশে কোনো আলাদা কোনো জায়গায় ধরে রাখার কথা না। পানিটা ধরে রাখবে ইন স্ট্রিম, মানে নদীর মধ্যেই ধরে রাখবে। দুই পাশে তারা ইম্ব্যাঙ্কমেন্ট করবে বেশ কিছু জায়গা ধরে, সেখানেই তারা করবে। অ্যাট দ্য সেম টাইম যখন আপনার যে মাথাভাঙ্গা, গোরাই, মধুমতি, কৃষ্ণা, এই চন্দনা, এইসব নদীগুলি হচ্ছে এদের ডিস্ট্রিবিউটরি, এখান থেকে পানিটা এইসব নদীতে যায়।
এই পদ্মা থেকে। এই নদীগুলির মোহনা মানে পদ্মার সাথে যে মানে সংযোগ জায়গা ওইসব, তারপরে এই নদীগুলিকেও তারা আরো বেশি গভীর করবে, এখানেও পানি আরো বেশি থাকবে। অর্থাৎ পানি যদি বেশি দিন ধরে, তাহলে কিন্তু আপনার যে রিজার্ভায়ার যেটা আমাদের যে আন্ডারগ্রাউন্ড, এটাও রিচার্জ হবে। রিচার্জ হলে আপনি সেখান থেকে পানি উত্তোলন করে সেচও করতে পারবেন, শ্যালো দিয়ে আপনি সেচ করতে পারবেন। এটা হচ্ছে এটা। আর একটা তিস্তা নিয়ে যে প্রজেক্ট তারা করতে চাচ্ছেন, তিস্তায় কিন্তু অলরেডি একটা বাঁধ আছে। তিস্তায় যে ডালিয়া পয়েন্টে যে বাঁধটা, সেটাও গজল ডোবার মতো বাঁধ, কিন্তু সমস্যা হচ্ছে কি যে উপরে থেকে তো পানি আসে না। যদি পানি না আসে, এটা ডাইভার্সন ব্যারেজ, আর এটা হলো স্টোরিং ব্যারেজ। এই ডাইভার্স যদি পানি না আসে, তাই কি ডাইভার্ট করবে? পানি আসে এই শুষ্ক মৌসুমে, বর্ষাকালে পানি দিয়ে তো আমাদের কোনো লাভ নাই, সেখানে তো প্রচুর পানি, ব্যাপক পানি, বরং ভেঙে যায় ইসের। তো সেই জন্য আহ আপনার শুধু এই ডাইভার্সন এটা যে ব্যারেজটা করা হচ্ছে, এটা অকার্যকর ফেলছে, কারণ আপস্ট্রিম থেকে কোনো পানি দিচ্ছেই না বলা যায়। সেই জন্য হাইড্রোলজিস্টরা, বাংলাদেশের অনেক হাইড্রোলজিস্টের সাথে আমি আলোচনা করি, তারা একটা নতুন আধুনিক আধুনিক পদ্ধতির কথা ভাবছেন, মোর নেচার বেস। সেটা হচ্ছে যে অফ চ্যানেল স্টোরেজ, আপনার ডিস্ট্রিবিউটেড স্টোরেজ চেইন করা। অর্থাৎ যেমন ধরেন যে এই এই তিস্তায়, তিস্তা একটা ব্রেইডেড রিভার, অর্থাৎ এর কিন্তু বেনির মতো অনেকগুলি চ্যানেল, অনেকগুলো 7-8 কিলোমিটার হয়ে যায় আপনার এপার থেকে ওপার। কিন্তু শুষ্ক মৌসুমে পানি কিন্তু একটা চ্যানেল দিয়ে যায়, একটা বা দুইটা চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাকি চ্যানেলগুলি অফ থাকে, অফ চ্যানেল। আবার চ্যানেল চেঞ্জ হয়। আপনার এই অফ চ্যানেল গুলিকে যদি আপনার এমব্যাঙ্কমেন্ট দেন এবং দুই পাশে রেগুলেটর বসান, তাহলে কিন্তু বর্ষাকালে প্রচুর পানি আপনি এখানে ধরে রাখতে পারেন অফ চ্যানেলে। প্লাস যে ফ্লাড প্লেন গুলি আছে, প্লাস যে আপনার যে ছোট ছোট নদী আছে, সেই নদীগুলিকে যদি এমব্যাঙ্কমেন্ট করেন, রেগুলেটর লাগান, তাহলে বর্ষাকালে যে পানি আসবে সে পানি ধরে রাখেন। ধরে রেখে আপনার শুষ্ক মৌসুমে, অর্থাৎ মার্চ এপ্রিল, যে বৈশাখ জ্যৈষ্ঠ, যে সময় সবচেয়ে বেশি খরা, ওই সময় আপনি পানি ছেড়ে দিলেন। এই অল্প অল্প করে পানি যতটুকু দরকার পানি ছেড়ে দিলে আপনার কৃষিকার্যটা চালাইতে পারতেছেন। আপনি যে ফ্লাড ইরিগেশন না করে আপনি যদি ড্রিপ ইরিগেশন করেন, আপনার যদি মানে সাশ্রয়ী ইরিগেশন করেন, আপনার ফসল যদি সেই রকমের ফসল দেন, তাহলে আমরা কিছুটা হলেও আমাদের এটা ফিরে আসবে, আমাদের কৃষিটা ফিরে আসবে, বায়োডাইভার্সিটি ফিরে আসবে। অর্থাৎ পানিকে বর্ষাকালে আমরা বিভিন্ন জায়গায় ধরে রাখতে পারি। এটা আপনার যে অফ চ্যানেল, তারপরে আপনার যে ওই ফ্লাড প্লেন, এইসব জায়গায় এটা একটা নেচার বেসড সিস্টেম। এই সিস্টেমের কথা কিন্তু কিছু কিছু হাইড্রোলজিস্টরা বলছেন। আবার আরেকটা আছে যেটা পদ্মা ব্যারেজের মতো বড় একটা প্রজেক্ট, নদীতে আপনি পানি রাখতেছেন, যদি ফেল হয় সবই ফেল। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, আমরা একটু রাজনীতির প্রসঙ্গে যাই। যে এই যে আমি দেখলাম যে আমাদের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে মানে প্রজেক্ট গুলো হাতে নিচ্ছে, যে কাজগুলো হাতে নিচ্ছে, তার মধ্যে হলো এই যে ব্যারেজ তৈরি করা, পানি সংকটের সমাধান করা, পদ্মা অথবা তিস্তার পানি কিভাবে আমরা ব্যবহার করতে পারি, অথবা আমাদের পানি যে ভারত দিচ্ছে না তার বিপরীতে আমরা কি করতে পারি, এ ধরনের নানা ধরনের প্রজেক্ট তারা হাতে নিচ্ছে। আবার আমরা এটাও দেখলাম যে আমাদের এর আগের যে উদাহরণগুলো আমরা দেখেছি, যে নতুন একটা সরকার গঠন হওয়ার পর সরকার প্রধান প্রথমেই ভারতে এক ধরনের মানে ভারত সফর যে তারা শুরু করতো, এবার আমরা আমাদের সরকার প্রধান ভারতেও প্রথম গেলেন না, বরঞ্চ মালয়েশিয়া হয়ে বেসিক্যালি চীনেই গেলেন। তো এই যে ব্যারেজ তৈরি করা, পদ্মা ব্যারেজ বলেন, তিস্তা ব্যারেজ বলেন, এদিকে বেশি গুরুত্ব দেওয়া, চীন সফর করা, এগুলোর মাধ্যমে কি ভারতের সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে কোনো টানাপোড়েন আপনি অনুভব করেন? দেখেন, অত্যন্ত একটা জটিল অবস্থায় কিন্তু বাংলাদেশ আছে পানির ব্যাপারে। আপনি দেখেন যে গঙ্গা যে চুক্তিটা 30 বছর আগে করা হয়েছে রাফলি, এই বছরের ডিসেম্বরের 11 তারিখে কিন্তু এটা এক্সপায়ার করে যাবে। এটার ওই পর্যন্তই। এখন এটাকে রিনিউ করতে হবে। যদি আপনি রিনিউ করেন যেভাবে আছে ঠিক সেইভাবে, তাতে যে খুব সমস্যার সমাধান হবে তা তো না। এই 30 বছরে তো আমরা দেখছি যে আমাদের
সুন্দরবনের পশ্চিমাংশ লবণাক্ত হওয়ার ফলে সুন্দরী গাছের ডাই ব্যাক হচ্ছে, আপনার নদীগুলি শুকিয়ে যাচ্ছে। তার জন্যই তো এই পদ্মা ব্যারেজের করতে হলো। সুতরাং আমাদের একটা নতুন চুক্তি করতে হবে, যে চুক্তিতে পানি এনশিওর করতে হবে, শুধু পার্সেন্টেজ না, কি পরিমাণ পানি আসবে, যেটা ৭৭ সনের যে একটা হয়েছিল, এগ্রিমেন্ট হয়েছিল সেখানে। তারপরে আপনার আর্বিট্রেশনের ব্যবস্থা থাকতে হবে, গ্যারান্টি ক্লজ থাকতে হবে, এনভায়রনমেন্টাল ফ্লো এনশিওর করতে হবে, যেটা আধুনিক চুক্তিগুলিতে সেগুলি আছে। সেগুলি তো সময় আমাদের নাই, আমাদের সেই রকম সময় কিন্তু নাই। অ্যাট দ্য সেম টাইম আমরা কি করতে পারি? আমরা চুক্তি ছাড়া কিন্তু থাকা খুবই খারাপ। আমাদের ৮ বছরের চুক্তি ছাড়া ছিলাম এই গঙ্গার, তখন কিন্তু পানি ইচ্ছে মতো দিত, একসময় বন্ধই করে দিতে পারে ইচ্ছে করলে তারা, শেষ গ্রীষ্মকালে, শুষ্ক মৌসুমে। সুতরাং চুক্তি আমাদের রাখতে হবে। তা আমি মনে করি কি, ব্যক্তিগত ভাবে আমার হচ্ছে যে আমরা বর্তমান চুক্তিটাকে এক্সটেন্ড করি ২-৩ বছরের জন্য। এই ২-৩ বছরের মধ্যে আমরা ডিপ্লোমেসি, আপনি এক্সটেন্ড করবেন কি? আমি চাইলেই তো হবে না, কিন্তু ওরা না চায়। আমাদের সেটা চেষ্টা করতে হবে, আমাদের তো সেটা চেষ্টা করতে হবে। আমাদের তো লেভারেজ আছে, আমাদের লেভারেজ আছে না, তাদেরকে আমরা 10টা নৌপথ দিছি, ট্রানজিট দিছি, অনেক কিছু আছে। একেবারে যে লেভারেজ নাই তা তো না, আমাদেরও কিছু করার আছে। এখন যদি আপনি 2-3 বছরে করেন, পানিকে আপনার অগমেন্ট করতে হবে, পানিকে বাড়াতে হবে। গঙ্গার পানি কিন্তু কমে গেছে, কারণ প্রচুর পরিমাণের তারা পানি উইথড্র করে, ইরিগেশনের বিভিন্ন পারপাজে করে। আপনার কানপুরে তারা পানি নেয় তাদের সিটির জন্য বহুত। এখন পানি অগমেন্ট আপনি কিভাবে করতে পারেন, সেটা যদি আপনি একটা অডিট করেন, দেখেন যে ফারাক্কা পয়েন্টে শুষ্ক মৌসুমে যে পানিটা আসে, 75% পানি আসে নেপালি নদী থেকে। নেপালের থেকে যে ঘাগর নদী, আপনার গন্ডক নদী, নারায়ণী নদী, কোশি নদী, এই নদীগুলি দিয়ে যে পানি পশ্চিমবাংলা, বিহার এবং কিছুটা উত্তরপ্রদেশের ওই একটা গান্ধার ঘাগর নদী, এই নদীগুলি দিয়ে কিন্তু পানিগুলি আসে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে শুষ্ক মৌসুমে ভারতের যেসব আছে, যে এদের যে ট্রাইবিউটারি আছে, যমুনা নদী বিশেষ করে, সেগুলি হচ্ছে বর্ষার পানি। বর্ষা পানি বর্ষাকালে পাওয়া যায়, কিন্তু শুষ্ক মৌসুমে এইসব নদী থেকে পানি আসে না। এইসব নদী থেকে তখন পানি আসে নেপালি নদীর পানি। নেপালের যে হিমালয়ে যে গ্লাসিয়ার আছে, হিমবাহ, তারপরে স্টোমেল্ট, ওইগুলি পানি তখন এই দিকে আসে। সুতরাং আমরা নেপালকে তো ইনক্লুড করতে পারতেছি না, আমাদেরকে নেপালকে ইনক্লুড করতে হবে। এখন এখানে একটা সুযোগ ছিল, হয়তো আশা করি আমাদের পানি সম্পদ মন্ত্রী মহোদয় এই বিষয়টা নেবেন, যে এই ব্রহ্মপুত্র নদী, যেটা চীনে ইয়ারলুং শাংকো বলে পরিচিত, তখন অরুণাচলে ঢুকে তখন এরা সিয়াং নাম নেয়, দিবাং বা সিয়াং, পরে এটা ব্রহ্মপুত্র নামে আসে। এই অরুণাচলের সীমান্ত থেকে সামান্য দূরে গ্রেট বেন্ড বলে জায়গা আছে, যেখানে এই নদীটার উপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা জল বিদ্যুৎ কেন্দ্র চীন করা শুরু করে দিয়েছে, মানে সব প্ল্যানিং হয়ে গেছে। এখানে তারা কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে প্ল্যান করছে, 60,000 মেগাওয়াট থেকে 70,000 মেগাওয়াট। কেন ইমাজিন, 60,000, আমাদের বাংলাদেশের টোটাল ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে আপনার 18,000 মেগাওয়াট, 3 গুণ বিদ্যুৎ উৎপাদন করবে এই নদীর করে। এখন ভারত এখানে উদ্বেগ প্রকাশ করছে, ব্যাপকভাবে করার কথা। এই পানি কিন্তু বাংলাদেশেও আসে, ওইখানে যদি ড্যাম বাস্ট হয় বা পানির যে ফ্লো রেজিম যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের উপরও ইম্প্যাক্ট হবে, কম বেশি হবে। ভারতের আসাম বা অরুণাচলের মতো অতটা না, কিন্তু আমাদের উপরও কিছুটা হবে। সুতরাং আমরা মাল্টি কান্ট্রি ডিপ্লোমেসি পানির ব্যাপারে চালু করার জন্য আমরাও কিন্তু খুব মানে পলাইট ওয়েতে চায়নাকে বলতে পারি, তুমি আমাদেরকে তথ্য দাও, এটা করো, এই 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 তোমার এই নতুন প্রজেক্ট সম্বন্ধে, এই ব্রহ্মপুত্রের উপরে প্রজেক্ট সম্বন্ধে আমরাও জানতে চাই। সেটা কিন্তু ইনিশিয়েট করলেন আপনি, যে 3 দেশীয় একটা বিষয়, 3 দেশীয় একটা আলোচনা, এটার মাধ্যমে আমরা তখন একটা প্রেসিডেন্স করলাম যে আমরা ওই গঙ্গার পানিতে যে নেপালকে ইনক্লুড করার জন্য আমাদের কঠিনভাবে এই পানি কূটনীতি মানে সময় ব্যয় করতে হবে। অর্থাৎ আমি সাজেস্ট করছি, অনেক জায়গায় সাজেস্ট করছি, যে আমাদের ফরেন মিনিস্ট্রিতে একটা সেল থাকা উচিত। সেই সেলটা হবে
পানি কূটনীতি সেল, যেখানে হাইড্রোলজিস্টরা থাকবেন, ইকোলজিস্টরা থাকবেন, তারপরে ইন্টারন্যাশনাল রিভার আইনের এক্সপার্টরা থাকবেন। এরা মিলে একটা সেল থাকবে। তারা আপনার সব যুক্তি তর্ক এবং সবকিছু, যেমন আমাদের অনেক তথ্য নাই তো, আমাদের এখন যেটা জেআরসি আছে, জয়েন্ট রিভার কমিশন, এটা একটা বৈঠক ভিত্তিক অর্গানাইজেশন, বৈঠক হয়, কিন্তু জিআরসি কে আরো বেশি স্ট্রং করতে হবে। জিআরসি কে যদি আপনি স্ট্রং করতে না পারেন, ভারত যদি স্ট্রং করতে না দেয়, আপনি নিজে একটা ফরেন মিনিস্ট্রি একটা সেল করেন না কেন, অথবা জাতীয় নদী রক্ষা কমিশনের আওতায় একটা সেল করেন, যেটার কাজই হবে বিভিন্ন যুক্তি তর্ক স্ট্র্যাটেজি ঠিক করা আমাদের নদী। কারণ কি, আমাদের তো শুধু একটা নদী না, তিস্তা নদী না, এই গঙ্গা নদী না, আমাদের তো রিস্টারই আছে আরো 54টা নদী, তার মধ্যে 3টা নদী বাংলাদেশ থেকে ভারতে যায়, কিন্তু এর বাইরেও অনেক নদী আছে, প্রায় 124টা নদী, মানে ছোট ছোট খালের মতো ছড়া, কিন্তু আরো অনেক নদী আছে যেগুলিকে আপনার লিস্টেড করা হয় নাই, যে কোনো কারণেই হোক করা হয় নাই। 1972 প্রথম দিকে এগুলি তো আপনি যেগুলি বললেন, আপনি যে কথাগুলি বললেন, এগুলি তো আসলে প্রত্যাশার কথা, পরিকল্পনার কথা, এগুলো তো আমার আপনার হাতে না। এটা হলো সরকার এটা কতটুকু করতে পারবে, এখানে একটা ডিপ্লোমেসির ব্যাপারও আছে। সরকার ভারতকে রাজি করাতে পারবে কিনা। আমি চাইলেই তো ভারত রাজি হয়ে যাবে না। আপনি আপনাদের সঙ্গে আলোচনায় মানে আপনার ওয়াটার ডিপ্লোমেসিতে ভারতকে বলবেন যে আপনার চীনকেও ইনক্লুড করতে চাইবেন, ভারতকে হাসি মুখে রাজি হয়ে যাবে? তা তো আর হবে না। না, এখানে চীনকে, আপনি যদি চীনকে ইনক্লুড করেন, তাহলে গঙ্গা চুক্তি কি তারা এই করে দেবে নাকি, এক্সপায়ার করে যেতে দেবে, অর্থাৎ রিনিউ করলো না চীনের জন্য, সেটা তো আর একটা ক্ষতিকর হবে। তার অল্টারনেটিভ কি? তারও অল্টারনেটিভ আছে। আমরা এই যে গঙ্গা ব্যারেজ করতেছি, কার সহযোগিতায়? চীনের সহযোগিতায় না, বাংলাদেশ নিজে ডিজাইন করছে, তার সেই এক্সপার্টিজ আছে, এবং সে ফাইন্যান্স তো নিজে করবে, সে তো চীনের কাছে ফাইন্যান্স চায় নাই। আমরা এখানে কেন চীনের কাছে আমরা ফাইন্যান্স চাই? এটা আমরা নিজেরা করি না কেন? আমরা নিজেরা করলে তো ভারতের কিছু বলার নাই। যেমন গঙ্গা ব্যারেজে জিজ্ঞাসা করে নাই শহীদ অ্যানি, সে বলছে যে এটার কোনো ইম্প্যাক্ট ভারতে পড়বে না, ব্যাক ওয়াটার কোনো ওয়াটার ওইখানে ক্ষতি হবে না, আসলে ক্ষতি হবে না, এটা কোনো ইম্প্যাক্ট নাই। এত ডাউন স্ট্রিমে করা হয়েছে, 145 কিলোমিটার ডাউন স্ট্রিমে। তা আমরা যদি নিজেরা করি, চায়নার কাছে আমরা এটা নিয়ে চায়নার কাছে আমরা যাবো কেন? আমি তো মনে করি, অথবা যদি অন্য কোনো দেশে যাইতেই হয়, তাহলে আমরা আমেরিকার কাছে যাই না কেন? আমেরিকার এত বড় চুক্তি আমরা করলাম, আমেরিকাকে আমরা বলি, আমেরিকার তো মিসিসিপি নদী, বড় বড় নদী, সবগুলো ওদের এক্সপার্টিজ আছে। ওদের যে ইউএস আর্মি ইঞ্জিনিয়ারিং কোর আছে, তাদের কঠিন এক্সপার্টিজ আছে, মিসিসিপি নদী সব তাদের আন্ডারে, তারা এগুলো মেনটেন করে। তারা রিভার ম্যানেজমেন্টের এক্সপার্ট। ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে আপনার রিভার রিসার্চ সেন্টার আছে, তাদেরকে আপনি ইনভলভ করেন, তাদেরকে ইনভলভ করেন। অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী। আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু আমার মাথার উপর দিয়ে গেল। আমি জানি না আমাদের দর্শকদের কি অবস্থা, তবে আমরা এটুকু অন্তত বুঝতে পেরেছি যে ভারতের সঙ্গে পানি নিয়ে আমাদের সম্পর্ক খুব একটা মধুর নয়। ভারত যে কোনো কারণে হোক, আমাদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক কিছুই নদীর পানির উপর নির্ভরশীল, এবং ভারত নির্মমভাবে আমাদের এই প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে আসছে অনেকদিন ধরে। তারা যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে, ফারাক্কাকে কেন্দ্র করে অথবা তিস্তাকে কেন্দ্র করে, তার সবই আমাদের জন্য ক্ষতিকর হচ্ছে, কিন্তু এটা ভারতের এতে কিছু যায় আসে না। তারা তাদের কথাই কেবল